এখন বাজে সকাল ওই 6:45 মতন। বেরিয়েছি পড়াতে যাওয়ার জন্য। কী হারে কুয়াশা পড়েছে একবার দেখো। এই শীতকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরোতে যে কী ভয় করে, তার মধ্যে যদি এরকম কুয়াশা পড়ে তাহলে তো ভয়ের মাত্রা আরও বেশি বেড়ে যায়। মাঠঘাট কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক শুধু ধুধু কুয়াশা আর কুয়াশা। এদিক থেকে ঘুরে এই মাঠঘাটের সাইড দিয়ে আমি কোনোদিনও যাই না, তবে আজকে একটু কারণ আছে বলেই আমি এদিক থেকে যাচ্ছি। এত পরিমাণে ঠান্ডা লাগছে যার জন্য মাঝপথে সাইকেল থামিয়ে হাঁটতে হাঁটতে স্টুডেন্টের বাড়ি অবধি গেছি। আমার এই পরীক্ষা থাকার কারণে কদিন ধরে ওদের পড়াটা নড়চড় হয়ে যাচ্ছে। আজকে একজন আরও স্কুল নেই, তাই ভাবলাম তিনটেকে একসাথে বসাই, দুপুরবেলায় আমাকে আর আলাদা করে বসতে হবে না। আর এটা করাই হয়তো আমার সব থেকে বড় ভুল হয়েছে। তিনটেকে সামলাতে গিয়ে আমার তো একেবারে নাজেহাল অবস্থা। কোনো রকমে তিনটেকে পড়িয়ে নিয়ে তারপরে ওখান থেকে বেরিয়েছি। বাড়ি আসার পথে মানিকে নিয়ে গেছিলাম পরোটা খাওয়াতে। বেচারার মুখটা সকাল সকাল শুকিয়ে গেছে, কিছু খেয়ে এসেছে নাকি সেটাও বলতে পারছি না। তার মধ্যে আমারও বড্ড খিদে পেয়েছে। ভাবলাম যে এখনও তো কুয়াশাটা বাইরে ভালোই আছে, এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম পরোটাই খাওয়া যায়। এই ঠান্ডার মধ্যে গরম গরম পরোটা খেতে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমি না আগের মতন আর এই সকাল সকাল তেলে ভাজা একদমই সহ্য করতে পারি না, কিন্তু লোভও আবার সামলাতে পারি না। তবে আমার থেকে মানি কিন্তু আজকে একটু বেশিই খুশি হয়েছে, কারণ দিদি মানিকে সকাল সকাল একদমই তেল ভাজা খেতে দেয় না। তবে আমি আজকে ওকে খাওয়াচ্ছি বলে ও ভীষণ খুশি হয়েছে। এটা তো দিদি এখন অবধি জানে না, তবে বাড়ি যাওয়ার পর ওকে যখন বলবো আমাকে তো একচোট বকা শুনতেই হবে। যাই হোক, বকা শুনলে শুনবো, আগে মন ভরে খেয়ে নিই। এই সয়াবিনটা খাওয়ার পরে সেই স্কুলের মিড ডে মিলের কথা মনে পড়ে গেল। তোমরা কারা কারা আমার মতন এখনো অবধি স্কুলের সেই মিড ডে মিলটাকে মিস করো কমেন্ট করে জানিও তো। আমি না ভীষণ পরিমাণে মিস করি। দুজন মিলে তাড়াতাড়ি করে পরোটাটা শেষ করার পরে চলে এসেছিলাম গিফটের দোকানে একটা গিফট কিনবো বলে। আজকে বিকেলবেলা একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই ভাবলাম যে বাজার হয়ে যখন বাড়িতে যাচ্ছি তাহলে যাওয়ার সময় একেবারে গিফটটা কিনেই নিয়ে যাই। তাই গিফটটা কিনে একেবারে প্যাকেট করে নিয়ে দোকান থেকে বেরিয়েছি। বাড়ির দিকে যাওয়ার পথে দেখছি এখনো অবধি কুয়াশাটা তেমনভাবে কমেনি। আজকে রোদ উঠবে বলে তো মনে হচ্ছে না, কিন্তু চলে এবারে বাড়ির দিকে যাওয়া যায়। রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখে পড়লো এমন সুন্দর সর্ষে ক্ষেত, দেখেই আমি সাথে সাথে সেখানে দাঁড়িয়ে পড়েছি। আর মানিকে বলছি তুই নিচে নাম, তোকে কতগুলো ফটো তুলে দেবো। ও বেচারা নামার সময় এত ভয় পাচ্ছিল, ও এরকম সচরাচর দেখে না, যার জন্য একটু ভয়ই পাচ্ছিল। কিন্তু নামার পরে ও যে কি খুশি হয়েছে, কি করবে বুঝতেই পারছে না। বলছে মানি আমি এখান থেকে একটা ফুল ছিঁড়বো, বকা দেবে না তো? আমাদের এখানে সর্ষে ক্ষেত তেমন ভাবে দেখাই যায় না, অনেকদিন বাদে আমিও দেখে খুব খুশি হয়েছি। আমরা এমন একটা বদ্ধ জায়গায় থাকি, চারিদিকে খালি বাড়িঘর আর বাড়িঘর। মানির এদিকে ফটো তুলতে তুলতে এই পুচকি পাচকাগুলো আমাকে পুরোপুরি ঘিরে ধরেছে। দেখো না, চলো এবারে বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেছে। এর থেকে বেশি দেরি হয়ে গেলে বাড়িতে গিয়ে আবার মুখ ঝামটা শুনতে হবে। বাড়িতে ঢুকেছি এই কিছুক্ষণই হলো, দেখছি যে কত সুন্দর ঝলমলে রোদও উঠেছে। যেই না রোদ খেতে যাবো অমনি দেখছি আমাদের গাছে নীলকণ্ঠগুলো কত সুন্দর ফুটে রয়েছে। মা মনে হয় আজকে এখনো অবধি গাছ থেকে ফুলগুলো তোলেনি, আজ বোধহয় সকাল সকাল পুজোও দেয়নি। চলো আমি নিজেই ফুলগুলো তুলে নিই, কারণ আমি তো ফুল তুলতে খুব ভালোই পারি। এই নীলকণ্ঠ গাছ দুটোর কিন্তু এখন আস্তে আস্তে অনেক বয়স হয়েছে, তাই আগের মতন অত সুন্দর ফুল ফোটে না। তাই দেখছো প্রত্যেকটা ফুলই কিন্তু পুরোপুরি ফোটেনি, আদা আদা ফুটেছে। গাছটা লাগানোর সময় বুঝিনি এটা সাদাকণ্ঠ গাছ, তবে পরে দেখার পরে বেশ খুশি হয়েছিলাম। তাই দাদাদের গাছ থেকে একটা নীলকণ্ঠ দেখে সেটাকেও তুলে নিয়েছি।